আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা পড়ি হচ্ছে মেকানিজম অফ ব্রিদিং। প্রথমে তোমরা মার্ক করো হচ্ছে ব্রিদিং মানে কি, আমরা শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া, তাই তো? শ্বাস নেওয়াকে বলা হয় ইন্সপিরেশন, সরি সরি, শ্বাস নেওয়াকে বলা হয় ইন্সপিরেশন, আর শ্বাস ছাড়াকে বলা হয় এক্সপিরেশন। এই দুটো টার্ম জাস্ট একটু এখান থেকে ব্র্যাকেট করে রাখো, এটা অত লাগবে না। মেইন যেটা লাগবে তোমার হচ্ছে এই যে এখান থেকে এই প্রেসার পর্যন্ত একটা জিনিস ব্র্যাকেট করে রাখো। আর ব্যাপারটা তোমাকে এখানে, ওটা ব্যাপারটা এখানে বুঝতে হবে ব্যাপারটা, হ্যাঁ। তোমাকে ব্যাপারটা এইভাবে জানতে হবে যে, মনে করো মনে করো এটা হচ্ছে ট্র্যাকিয়া, এটা ব্রঙ্কাস, এটা মনে করো লাংস। একবারে হয়ে যাবে, দেখো ফটাফট হয়ে যাবে। এটা মনে করো লাংস। এবার লাংসের চারিদিকে এই দিক দিয়ে রিব কেজ গুলো আছে, এভাবে রিবস গুলো আছে। আচ্ছা, রিবস গুলো এরকম করে ড্র না করে এক কাজ করি, ডটেড লাইন দিয়ে করে দিচ্ছি। কারণ এখানে একটা জিনিস আমাকে করতে হবে। এটা মনে করো একটা রিব, বেশি রিব আঁকাচ্ছি না, 3টা রিব আমি ড্র করছি। আর এইখানে একটা রিব আছে, এগুলো রিবস। আর নিচের দিকে আছে মনে করো ডায়াফ্রাম, এইটা ভাবো হচ্ছে ডায়াফ্রাম, ঠিক তো? এবার দেখো, রিবস গুলোর মাঝে 2 রকমের মাসল থাকে। এই যে মাসল গুলো ড্র করছি, এগুলোর নাম হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। আর নিচের দিকে যে মাসলটা আছে এটার নাম হয়ে গেল ডায়াফ্রাম, ঠিক তো? আর এগুলা হয়ে গেল তোমার রিবস। এবার কি হবে যে ব্রিদিং ইন করার সময় এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট করবে, তার সাথে সাথে ডায়াফ্রামও কন্ট্রাক্ট করবে। কি বুঝতে পারলে ব্যাপারটা? দুটো মাসেলই একসাথে কন্ট্রাক্ট করবে, এটা একবারেই করে দিই। এবার যখন এই মাসেল গুলো কন্ট্রাক্ট করবে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কন্ট্রাক্ট করার জন্য লাংসটা পরে আঁকাচ্ছি, এই রিবস গুলো আউটওয়ার্ড এন্ড আপওয়ার্ড এরকম মুভ করবে। রিবস গুলো কোন দিকে মুভ করবে বললাম? আউটওয়ার্ড এন্ড আপওয়ার্ড, ভালো করে বলবা কিন্তু, হ্যাঁ। আউটওয়ার্ড এন্ড আপওয়ার্ড এরকম মুভমেন্ট করবে, মানে রিবস গুলো এইরকম জায়গায় চলে যাবে। গেল, তাই না? আর ডায়াফ্রাম যদি কন্ট্রাক্ট করে, ডায়াফ্রামের নর্মাল শেপ এরকম ডোম শেপ হয়ে থাকে, ডায়াফ্রামটা চলে আসবে নিচে, এইরকম জায়গায় ফ্ল্যাট হয়ে যাবে। ডায়াফ্রামটা এরকম ফ্ল্যাট হয়ে যাবে। তাহলে এখন দেখো, এই যে ওভারঅল ভলিউমটা বেড়ে গেল, তাই কি না? আগে ভলিউমটা ছিল এইটুকু, এই যে দেখো, আগে ভলিউমটা ছিল এইটুকু, ছোট ছিল, তাই কি না? এখন দেখো রিবস গুলো বাইরের দিকে আপওয়ার্ড এন্ড আউটওয়ার্ড উঠে আসাতে, আর ডায়াফ্রামটা এরকম ডাউনওয়ার্ড চলে আসাতে, দেখো এই গোটা ভলিউমটা বেড়ে গেল, তাই কি না? এই, এটা কিসের ভলিউম বাড়লো বলো তো? না, এটা বাড়লো চেস্ট ক্যাভিটির ভলিউম বাড়লো, তাই কি না? চেস্ট ক্যাভিটির আর একটা নাম কি? থোরাসিক ক্যাভিটি। তাহলে ভলিউম অফ থোরাসিক
ক্যাভিটি ইনক্রিজ। যদি থোরাসিক ক্যাভিটির ভলিউম ইনক্রিজ হয় তাহলে লাংসেরও ভলিউম ইনক্রিজ হবে। তার মানে লাংসটাও এখন দেখো ফুলে যাবে। আগে লাংসটা দেখো একটু ছোট ড্র করেছি, হ্যাঁ কি না? এবার লাংসটা একটু বড় করে ড্র করলাম। এবার বলো তো, লাংসের ভিতরের ক্যাভিটিকে কি বলে? পালমোনারি ক্যাভিটি। মানে পালমোনারি ভলিউম লিখে দিলাম তাহলে, পালমোনারি ভলিউমও ইনক্রিজ হয়ে গেল, হ্যাঁ কি না? এবার তোমরা জানো ভলিউমের সাথে প্রেসারের রিলেশন কি? হ্যাঁ, ইনভার্স, ইনভার্সলি প্রপোর্শনাল। ভলিউম বাড়লে প্রেসার কমে যায়। ভলিউম প্রপোর্শনাল টু 1 বাই প্রেসার। মনে করো একটা ঘরের মধ্যে, মনে করো একটা ঘরের মধ্যে অনেকগুলা লোক আছে, তাহলে অনেক প্রেসার, হ্যাঁ কি না? এবার লোকের নাম্বার সেম রেখে আমি যদি ঘরের ভলিউমটা বাড়িয়ে দিই তাহলে প্রেসার একটু কমে যাবে না? লোকগুলো একটু দূরে দূরে সরে যাবে। একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো ব্যাপারটা। এই ঘরের মধ্যে অনেক লোক আছে, ধরো নাও 50টা লোক আছে, সবাই সবার গায়ে 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 লেগে আছে, প্রেশার অনেক হাই। কিন্তু 50টা লোক রেখেই আমি যদি ঘরের ভলিউমটা বাড়িয়ে দিই তাহলে প্রেশারটা কমে যাবে, থাকি না? তো ভলিউম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার। তাহলে পালমোনারি ভলিউম যদি ইনক্রিজ হয় তাহলে প্রেশার কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখতে পারি লো প্রেশার, লো পি লিখে দিলাম, হ্যাঁ কি না? এবার কার থেকে লো? বা এয়ারের প্রেসারের থেকে লো। কোথার থেকে লো? এয়ারের প্রেসারের থেকে। তার মানে তুমি ধরে নাও এয়ারের প্রেসারটা এখন হাই আছে, কিন্তু লাংসের ভিতরে প্রেসারটা লো আছে। এবার আমাকে বলো তো, এয়ার কোন দিক থেকে কোন দিকে মুভ করে, হাই টু লো না লো টু হাই? হাই টু লো। তার মানে বাইরের থেকে হাই প্রেসার থেকে এয়ার ভিতরে লো প্রেসারের দিকে ঢুকবে, লাংসটা এয়ার দিয়ে ফিল হবে। বুঝতে পারলাম জিনিসটা? তাহলে তোমাকে এখানে স্টেপ বাই স্টেপ বলতে হবে। 1 নাম্বার বলতে হবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট পুলিং দ্য রিবস আউটওয়ার্ড এন্ড আপওয়ার্ড, হলো। 2 নাম্বার বলতে হবে ডায়াফ্রাম কন্ট্রাক্টস এন্ড বিকামস ফ্ল্যাট, ডায়াফ্রাম বিকামস ফ্ল্যাট। 3 নাম্বার বলতে হবে ভলিউম অফ thoracic cavity ইনক্রিজ। 4 নাম্বার বলতে হবে পালমোনারি ভলিউম অলসো ইনক্রিজ। 5 নাম্বার বলতে হবে pressure inside the lung decrease than the atmospheric pressure and air from the high pressure from outside comes to low pressure inside the lungs। কি বুঝতে পারলাম ব্যাপারটা? পারবা তো? বলো, ডাউট থাকলে বলো। ডাউট নেই তো? তাহলে স্যার ব্রিদিং আউটের সময় কি হবে? এই যে দেখো এখন ব্রিদিং ইন হয়ে আছে তো, এই যে দেখো এখন চেস্টের সিচুয়েশনটা এরকম হয়ে আছে। ব্রিদিং আউটের সময় এবার হয় কি, এই যে দেখো, এবার তোমাকে ভাবতে হবে কি, আগে তো তোমাদেরকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল বলেই ছিলাম, হ্যাঁ কি না? এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, ওটা কি হয়েছিল? কন্ট্রাক্ট হয়েছিল। কিন্তু আরো একটা মাসল থাকে যেটাকে বলে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। যেটাকে কি বলে? ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। তো ব্রিদিং আউটের সময় এবার কি হবে দেখো, ব্রিদিং আউটের সময় এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল যে কন্ট্রাক্ট হয়েছিল এ এখন রিল্যাক্স হয়ে যাবে, তখন ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট হবে। বুঝে গেল ব্যাপারটা? যদি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট হয়, লাংসটা পরে আঁকাচ্ছি, তখন এবার রিবস গুলোকে ইনওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড টানবে। বোঝো ব্যাপারটা? আগে রিবস গুলো আউটওয়ার্ড এন্ড আপওয়ার্ড বাইরের দিকে বেরোয়ছিল, হ্যাঁ কি না? কিন্তু ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল যখন কন্ট্রাক্ট হবে তখন রিবস গুলোকে
ইনওয়ার্ড অ্যান্ড ডাউন, মানে ভিতরের দিকে আর নিচের দিকে টানলো। টানলো। এবার বলো তো, এই যে এখানে ডায়াফ্রামটা, ডায়াফ্রামটা আগে কিরকম হয়েছিল? কন্ট্রাক্ট হয়েছিল, হ্যাঁ কি না? এখন ডায়াফ্রামটা কি হবে বলো তো? রিল্যাক্স হবে। রিল্যাক্স হলে ডায়াফ্রামটা যে আগে ফ্ল্যাট হয়েছিল, ওটা আবার আগের পজিশনে চলে যাবে, মানে ডোম শেপ হয়ে যাবে, মানে উপরের দিকে উঠে যাবে। তাহলে এবার বলো তো, আচ্ছা, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলটাকে একটু এখানে ড্র করে দিচ্ছি। এই যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট হয়ে গেল, রিবস গুলো নিচের দিকে আর ভিতরের দিকে ঢুকে গেল, ডায়াফ্রামটা রিল্যাক্স হয়ে গেল, এই যে ডায়াফ্রামটা রিল্যাক্স হয়ে উপরের দিকে উঠে গেল। তাহলে এবার বলো তো, ভলিউমটা কমে গেল না বেড়ে গেল? কমে গেল। এই যে দেখো, আগে এখানে ভলিউমটা দেখো, আর এবার ভলিউমটা দেখো, হ্যাঁ কি না? তাহলে কিসের ভলিউম কমে গেল? থোরাসিক ক্যাভিটির ভলিউম যেটা ইনক্রিজ ছিল, এখন ওটা কি হয়ে গেল? ডিক্রিজ হয়ে গেল। কি বুঝতে পারলে ব্যাপারটা? যদি থোরাসিক ক্যাভিটি ডিক্রিজ হয়, তাহলে লাংসও ছোট হয়ে যাবে। এবার দেখো, লাংসটাকে এবার ছোট করে ড্র করছি। এবার লাংস মানে কি? লাংসের ভিতরের ক্যাভিটিকে কি বলে? পালমোনারি ক্যাভিটি। তার মানে পালমোনারি ভলিউমও, হ্যাঁ, পালমোনারি ভলিউম ডিক্রিজ। এবার বলো তো, ভলিউম যদি ডিক্রিজ হয়, তাহলে প্রেসার কি হয়ে যাবে? ইয়েস, উল্টা হবে, প্রেসার ইনক্রিজ হবে। তার মানে এবার মনে করো, লাংসের ভিতরে পি পি মানে প্রেসার, প্রেসারটা বেড়ে গেল, কার থেকে বেড়ে গেল? বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে বেড়ে গেল। বাইরের অ্যাটমসফিয়ারিক প্রেসার মনে করো এখন লো, ভিতরের প্রেসার হাই। তাহলে এয়ার কোথা থেকে কোথায় মুভ করে? হাই থেকে লো, মানে এখন ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে যাবে, যেটা হয়ে গেল ব্রিদিং আউট। বুঝা গেল? তাহলে যদি তোমাকে ব্রিদিং আউট মানে এক্সপিরেশন যদি এক্সপ্লেন করতে বলে, তাহলে প্রথমে 1 নম্বর পয়েন্ট বলবা। দেখো, এটা 1 নম্বর পয়েন্ট না, 1 নম্বর পয়েন্ট বলবা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট, আর এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাক্ট থেকে কি হয়ে যাবে? রিল্যাক্স। এটা হয়ে গেল রিল্যাক্স। তারপর বলবা এই যে রিবস এর পজিশন গুলো বলবা, রিবস কামস ডাউনওয়ার্ড এন্ড ইনওয়ার্ড। তারপরে বলবা ডায়াফ্রাম, ডায়াফ্রাম বিকামস রিল্যাক্স এন্ড গোজ আপওয়ার্ড। কি বুঝলা? তারপরে বলবা thoracic ক্যাভিটির ভলিউম ডিক্রিজ। তারপরে বলবা পালমোনারি ভলিউম অলসো ডিক্রিজ। তারপরে বলবা প্রেসার ইনসাইড দ্য লাংস ইনক্রিজ। আর তারপরে বলবা এয়ার গোস ফ্রম হাই প্রেসার টু লো প্রেসার, মিন্স ফ্রম ইনসাইড অফ দ্য লাংস টু আউটসাইড অফ দ্য লাংস। কি বোঝা গেল ব্যাপারটা? পরে কিন্তু এই ভিডিওটা আবার বাড়িতে দেখবা কিন্তু, হ্যাঁ? দেখে নাও, এখান থেকে কোনো কোয়েশ্চেন বা ডাউট থাকলে বলো। কারণ নাই তো? তাহলে এই যে এখানে দেখো, মেকানিজম অফ ব্রিদিং, টোটালটাই প্রেসারের খেলা, টোটালটাই প্রেসার আর ভলিউমের খেলা, বুঝতে পারলা তো? লাংসের ভিতরে প্রেসার বাড়ালা, এই লাংসের ভিতরের ভলিউম বাড়ালা, প্রেসার কমালা, এয়ার ঢুকে গেল। লাংসের ভিতরে ভলিউম কমালা, প্রেসার বাড়ালা, এয়ার বেরোয় গেল। তো একটা ব্যাপার আছে যে, তুমি লাংসে এয়ার ঢোকাচ্ছ জন্য বুক ফুলে ওঠে না, তুমি বুক ফুলাচ্ছ, প্রেসার কমাচ্ছ, তাই এয়ার ঢুকছে। তার মানে আমাদের বুক ফোলানোটা আগে হয়, এয়ারটা ঢুকে পড়ে, এয়ার ঢোকার জন্য বুক ফোলে না। এই ব্যাপারটা বুঝতে পারলো তো? তাহলে এই যে দেখো, দ্য মুভমেন্ট অফ এয়ার ইনটু এন্ড আউট অফ দ্য লাংস ক্যারিড আউট বাই ক্রিয়েটিং এ প্রেসার গ্রেডিয়েন্ট বিটুইন দ্য লাংস এন্ড দ্য অ্যাটমসফিয়ার। এবার ইন্সপিরেশন ক্যান অকার if the pressure within the lungs মানে ইন্ট্রাপালমোনারি প্রেসার ইজ লেস। ইন্সপিরেশন মানে কি বললাম? ব্রিদিং ইন।
ব্রিদিং ইন হতে হলে করতে হবে কি করতে হবে, লাংসের ভিতরে প্রেসার কি করতে হবে, লেস করতে হবে, কমাতে হবে। কার থেকে কমাতে হবে, অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে। অন্যদিকে তার মানে তোমাকে এখানে নেগেটিভ প্রেসার বানাতে হচ্ছে। আবার অন্যদিকে এখান থেকে আবার ব্র্যাকেট করবা, এক্সপিরেশন করাতে হলে তোমাকে ইন্ট্রা পালমোনারি প্রেসার মানে লাংসের ভিতরে প্রেসারকে কি করতে হবে, বাড়াতে হবে, হায়ার। কার থেকে বাড়াতে হবে, অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে বাড়াতে হবে। কি বোঝা গেল? এখান থেকে এত অব্দি আর একটা ব্র্যাকেট করে দাও। তাহলে এখানে কোন কোন মাসলের ইনভলভমেন্ট আছে ভালো করে মনে রাখবা। একটা মাসল তো হয়ে গেল ডায়াফ্রাম, আর আরেকটা মাসল হচ্ছে এক্সটার্নাল, আর আরেকটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল। এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কোথায় থাকে, রিবস এর মাঝখানে থাকে, তাই তো? এটা এখান থেকে এত অব্দি আবার একটা ব্র্যাকেট করে দাও। তাহলে ইন্সপিরেশন, ইন্সপিরেশন তোমরা পড়বা মানে ব্রিদিং ইন, ব্রিদিং ইন তোমরা পড়বা ওখান থেকে, এই যে এখান থেকে ইন্সপিরেশন ইজ ইনিশিয়েটেড বাই, এখান থেকে এই যে এত অব্দি। আর এক্সপিরেশন পড়বা এই যে রিল্যাক্সেশন, এখান থেকে এত। কি পারবা তো? স্টার নামটা আবার মনে রেখো একটু, স্টার নামটা কোন কোন ইয়েটা বলো তো, স্টার নামটা কোন বোনটা, তোমার চেস্ট বোন। এই যে এটা হচ্ছে স্টার, এই যে দেখো এখানে এক্সপিরেশন আর ইন্সপিরেশনটা কিভাবে বোঝানো হচ্ছে। খুব সুন্দর ভিডিও এটা। এই দেখো রিবস গুলো একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, তাই কি না? এই যে যখন উপরে উঠছে তখন তোমাকে ভাবতে হবে এইখানে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল গুলো আছে, এই যে এইখানে রিবস এর মাঝখানে যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল আছে ওগুলো কন্ট্রাক্ট হচ্ছে। তার সাথে সাথে ডায়াফ্রামটাও নিচের দিকে যাবে, দেখবা। কি বোঝা গেল? ডায়াফ্রামটাও নিচের দিকে যাবে। এই যে দেখো, এই যে দেখো ডায়াফ্রামটাও নিচের দিকে গেল, ইয়েস অর নো? আর রিবস গুলো উপরের দিকে গেল। রিবস গুলোকে উপরের দিকে কে টানলো, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল। ওটাও কন্ট্রাক্ট হচ্ছে, ডায়াফ্রামও কন্ট্রাক্ট হচ্ছে। তার জন্য এবার দেখো আর একটা জিনিস বলবো, এই যে দেখো রিবস মানে, এবার এই যে রিবস গুলো যখন উপরে নিচে যাচ্ছে তখন দেখবা হচ্ছে চেস্টের ভলিউমটা বাড়ছে, ইয়েস অর নো? চেস্টের ভলিউমের সাথে ভিতরে লাংসের ভলিউমের ইয়েটা দেখবা কিন্তু। এই যে দেখো চেস্টের ভলিউম এবার বাড়বে, দেখো ভিতরে লাংসের ভলিউমও বাড়ছে, তাই কি না? আচ্ছা, এইবার যখন এই এই যে ডাউনওয়ার্ডে যাচ্ছে, যে ডাউনওয়ার্ডে যখন যাচ্ছে তখন তোমাকে ভাবতে হবে কি, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল রিল্যাক্স হয়ে গেল, আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল এখন কন্ট্রাক্ট হচ্ছে, আর ডায়াফ্রামও রিল্যাক্স হয়ে গেল, যে ডায়াফ্রামটাও রিল্যাক্স হচ্ছে। তাহলে এইবার ব্যাপারটা কি, ভলিউম, এবার দেখো ভলিউমটা কমে গেল, যে দেখো ভলিউমটা কমে গেল, তার সাথে ভিতরের লাংসের ভলিউমও কমে গেল। তো ভলিউম কমে গেল মানে লাংসের ভিতরে প্রেসার বেড়ে গেল, তখন ব্রিদিং আউট হবে। বুঝা গেল ব্যাপারটা? এবার নিচ থেকে দেখে নাও, যে ব্রিদিং ইন, ব্রিদিং আউট, ভলিউম বাড়ছে, ভলিউম কমছে। এবার ভলিউম বাড়ার সাথে সাথে প্রেসার কমছে, এয়ার ঢুকছে, ভলিউম কমার সাথে সাথে প্রেসার বাড়ছে, এয়ার বেরোচ্ছে। কি বোঝা গেল জিনিসটা? সামনের এই স্টারনামটাও একটু মাথায় রেখো, কারণ সব রিবস গুলো স্টারনামের সাথেই কানেক্টেড। ডান। আচ্ছা স্যার, যখন আমরা আবার হাঁপাই, একটু বেশি জোরে ইয়ে করি, তখন আমাদের পেটটাও ফুলে যায়, হ্যাঁ কি না? তোমার যে সিক্স প্যাক বলো না, সিক্স প্যাক, এইট প্যাক, ওগুলো কে বলে অ্যাবডোমিনাল মাসল। ওগুলোকে কি বলা হয়, অ্যাবডোমিনাল মাসল, পেটের মাসল। পেটের মাসলও অনেক সময় ব্রিদিং ইন ব্রিদিং আউটে অ্যাডিশনাল হেল্প করে। এগুলো হচ্ছে অ্যাডিশনাল মাসল। এটাও আবার এখান থেকে ব্র্যাকেট করো,
যে we have the ability to increase the strength of inspiration and expiration with the help of abdominal muscle in abdomen। এখান থেকে এত অব্দি একটা প্যাকেট করতে। স্যার আমরা মিনিটে কতবার ব্রিদিং ইন ব্রিদিং আউট করি? নর্মালি শুয়ে থাকলে বা বসে থাকলে 12 থেকে 16 বার করি। স্যার লাংস ব্রিদিং ইন ব্রিদিং আউট করার সময় যে ভলিউমের চেঞ্জ হচ্ছে বা ব্রিদিং এর যে মুভমেন্টটা, হ্যাঁ কি না, ওটা কোন মেশিন দিয়ে মাপা যায়? স্পাইরোমিটার। স্পাইরোমিটার মেশিন দিয়ে মাপা যায়, যেটা দিয়ে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করা যায়, মানে কোনো চিকিৎসা করা যায়। হলো? অবশ্যই অবশ্যই বইয়ের ছবি দেখবা। এই যে বাইরের দিকের এই অ্যারোগুলো মানে কি? রিবস গোয়িং আপওয়ার্ড এন্ড আউটওয়ার্ড। আর ডায়াফ্রামের এখানে দেখো নিচের দিকে যাওয়া মানে কি? ফ্ল্যাট হওয়া। তার মানে এখানে দেখো ভলিউম বেড়ে গেল। ইয়েস অর নো? থোরাক্স মানে চেস্টের ভলিউম বাড়লেই লাংসের ভলিউম বাড়বে, তখন দেখো এয়ার গুলো ভিতরের দিকে ঢুকছে। ইয়েস অর নো? অন্যদিকে এই যে এখানে ইনওয়ার্ড অ্যারো মানে কি? রিবস গোয়িং ডাউনওয়ার্ড এন্ড ইনওয়ার্ড। তার মানে আবার এইদিকে ডায়াফ্রাম দেখো আপওয়ার্ড যাচ্ছে, তার মানে ভলিউম এখানে কমে গেল। এই যে দেখো ভলিউম অফ দ্য থোরাক্স ডিক্রিজ। ভলিউম কমে গেলে প্রেসার বেড়ে যাবে, তখন এয়ার হাই প্রেসার থেকে লো প্রেসার মানে ভিতর থেকে বাইরে বেরোয় যাবে। পারবা তো? সোজা আছে কিনা? চলে আসো এবার আমরা রেসপিরেটরি ভলিউম আর রেসপিরেটরি ক্যাপাসিটি। তোমাদেরকে ভলিউম আলাদা করে শিখতে হবে। ভলিউম আলাদা জিনিস, ক্যাপাসিটি আলাদা জিনিস, হ্যাঁ। প্রথমে আগে ভলিউম, আগে এইদিকে তাকাও, এইদিকে তাকাও। ভলিউম গুলোর নাম আগে শোনো। টাইটাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর রেসিডুয়াল ভলিউম। এগুলা কি ছিল বললাম? ভলিউম। এই ভলিউম গুলোকে যদি তুমি অ্যাড করো তাহলে তুমি পাবা ক্যাপাসিটি। কি বললাম? ভলিউম গুলোকে যদি কি করো? অ্যাড করো। ডিফারেন্ট ডিফারেন্ট ভলিউমকে যদি অ্যাড করো তাহলে তুমি কি পাবা বলো তো? ক্যাপাসিটি। যেমন একটা হয়ে গেল ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এক্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি। এগুলো খুবই সোজা সোজা জিনিস। প্রথমে চলে আসি আমরা ভলিউম গুলোতে। টাইডাল ভলিউম। আমি কি বলছি আগে বইটা পড়ার আগে আমার কথাটা শোনো। টাইডাল ভলিউম মানে তুমি নর্মাল যতটা ভলিউম ব্রিদিং ইন করো আর যতটা ভলিউম ব্রিদিং আউট করো, নর্মাল মানে দৌড়ানোর সময় বা এক্সারসাইজ করার সময়, নর্মাল শুয়ে থাকার সময়, বুঝলা? দ্য ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং এ নর্মাল রেসপিরেশন। তো স্যার আমরা নর্মালি কতটা এয়ার ঢুকাই বা বের করি? 500 ml। তাহলে মিনিটে কতবার হবে? এবার আমাকে বলো, মিনিটে আমরা যদি 12 থেকে 16 বার ব্রিদিং করি তাহলে তার সাথে 500 ml মাল্টিপ্লাই করতে হবে। ইয়েস অর নো? তাহলে 12 × 5 করলে কত হয়? 6। তার মানে 6000 টু 16 × 5 করলে কত হয়? 80,000, সরি 8000 ml। মানে 6000 টু 8000 ml আমাদের হচ্ছে টাইডাল ভলিউম পার মিনিট। যদি তোমাকে পার মিনিটে না, একবার যদি জিজ্ঞাসা করো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। একবারের টাইডাল ভলিউম হচ্ছে 500 ml। মানে একবারে তুমি কয়বার ব্রিদিং ইন করে কতটা এয়ার ঢোকাচ্ছ বা কতটা এয়ার বের করছো, একবার। কিন্তু তুমি কি মিনিটে একবার করো? কতবার করো? 12 থেকে 16 বার। তাহলে মিনিটে যদি জিজ্ঞাসা করে তাহলে 6000 টু 8000 বের করো। একবারে 500, কিন্তু 1 মিনিটে 6000 টু 8000। এটুকুনি ক্লিয়ার? এবার চলে আসো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আমার কথাটা মন দিয়ে শুনবা, নাহলে এগুলা একটাও বুঝতে পারবে না। তুমি নর্মাল ব্রিদিং করলা, নর্মাল ব্রিদিং করার পরে ফোর্সফুলি আরো কত এয়ার তুমি ঢুকাতে পারছো, বুঝতে পারলা? মনে করো নর্মাল ব্রিদিং করছো, এবার ফোর্সফুলি আরো কত এক্সট্রা এয়ার ঢুকাতে পারছো ফোর্সফুলি। তাহলে অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ইন্সপায়ার বাই এ ফোর্সিবল ইন্সপিরেশন, সেটা হচ্ছে 2500 থেকে 3000 ml।
স্যার এটা একবার না 1 মিনিটে, এটা একবারের হিসাবটা দেওয়া, এটা কিন্তু এক একবারের হিসাব দেওয়া। কি বোঝা গেল? সেরকমই এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আবার কি স্যার? ওই একই রকম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে তুমি নর্মাল ব্রিদিং আউট করার পরে ফোর্সফুলি আরো কত এয়ার বের করে দিতে পারছো, মনে করো হলো আরো এক্সট্রা কত এয়ার বের করে দিতে পারছো। তাহলে অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান এক্সপায়ার বাই এ ফোর্সিবল এক্সপিরেশন। কতটা আরো এক্সট্রা এয়ার বের করতে পারো? 1000 থেকে 1100 ml। স্যার এটা পার মিনিট না একবার? এটা একবারের কিন্তু। ঠিক আছে, নেক্সট চলে আসো রেসিডিউয়াল ভলিউম। রেসিডিউয়াল ভলিউম হচ্ছে, এই দেখো একটু দেখো এইদিকে, একটা লাংসের মধ্যে যতটা এয়ার আছে, তুমি ফোর্সফুলি এয়ারকে বের করে দেওয়ার পরেও রিমেইনিং যতটা এয়ার লাংসের মধ্যে থাকে, এই এয়ারটা থাকা খুব জরুরি। কারণ এই এয়ারটা না থাকলে অক্সিজেন ঢোকা আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হওয়ার টাইমটা পাবে না। তাই আমাদের লাংস কখনোই ফাঁকা থাকে না। তুমি জোর করে এক্সপিরেশন করে যতই শ্বাস ছেড়ে দাও না কেন, তোমার লাংসে সবসময় একটু অ্যামাউন্ট অফ এয়ার থাকে। কেন থাকে বললাম? এই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হওয়ার টাইমটা দেওয়ার জন্য। এই যতটা এয়ার থাকলো লাংসে এটাকে বলা হয় রেসিডিউয়াল ভলিউম। তাহলে ভলিউম অফ এয়ার রিমেইনিং ইন দ্য লাংস ইভেন আফটার এ ফোর্সিবল এক্সপিরেশন, জোর করে নিঃশ্বাস ছেড়ে দেওয়ার পরেও যতটা এয়ার তোমার লাংসে থেকেই যায়। কতটা এয়ার থাকে? 1100 ml থেকে 1200 ml পর্যন্ত। বলো একটাও ভলিউম আগে বুঝতে পারলা কিনা বলো? কোনো একটা ভলিউমও যদি ডাউট থাকে আমি জিজ্ঞাসা করছি। হুম। না 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 না, টাইডাল ভলিউম, এক্সপিরেশন ইন্সপিরেটরি আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম টাইডাল ভলিউমকে বাদ দিয়ে, মানে নর্মাল ব্রিদিং বাদ দিয়েও আরো ফোর্সফুলি এক্সট্রা কত এয়ার ঢোকাতে পারছো আর ফোর্সফুলি কতটা এয়ার বের করতে পারছো। ঠিক আছে। আচ্ছা, এবার ক্যাপাসিটি আমি কি বললাম তোমাকে? ক্যাপাসিটি কিভাবে বার করতে হয়? এখানে লেখাই আছে বাই অ্যাডিং আ ফিউ রেসপিরেটরি ভলিউম, ভলিউম গুলোকে অ্যাড করলে তুমি ক্যাপাসিটি পাবা। যেমন ইন্সপিরেটরি ক্যাপাসিটি, এই যে দেখো, টিভি মানে কি? টাইডাল ভলিউম। আর আইআরভি মানে কি? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এই দুটোকে যদি প্লাস করো তাহলে তুমি পাবা ইন্সপিরেটরি ক্যাপাসিটি, মানে তোমার ব্রিদিং ইন করার ক্যাপাসিটি কত, টোটাল ক্যাপাসিটি কত। তাহলে নর্মাল ব্রিদিং এ আমরা কত ঢুকাই? 500। আর ফোর্সফুলি আমরা কত ঢুকাই? 2500 থেকে 3000, তাই না? তাহলে টোটাল ক্যাপাসিটি কত হলো? 3000 থেকে 3500 ml। ডেফিনেশন এখান থেকে এত অবধি। টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ইন্সপায়ার আফটার এ নর্মাল। অবশ্যই ডেফিনেশন, তারপরে ভ্যালু, যা কিছু দিতে পারে ভ্যালু গুলো, এই যে আমি যেভাবে লিখেছি এইভাবে লিখে রাখো, এইভাবে আমি লিখেছি এইভাবে লিখে রাখো। টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ইন্সপায়ার আফটার এ নর্মাল এক্সপিরেশন। ইন্সপির টোটাল কত ব্রিদিং ইন করতে হবে, ওটার উপরে কথা হচ্ছে এটা। এগুলা দেখো একটাও কিন্তু আমি নিজের থেকে লিখি না। টিভি টাইডাল ভলিউম, টাইডাল ভলিউমের ভ্যালু কত ছিল বলো? 500। একবারে 500 ছিল কিনা? আর আইআরভি মানে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই যে আইআরভি, এটা কত ছিল? 2500 থেকে 3000, ওটাই তো লিখছি, 2500 থেকে 3000। তাহলে কত হলো টোটাল? 3000 থেকে 3500। কি বোঝা গেল? তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বের করতে হলে কি করবা? টাইডাল ভলিউমের সাথে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস করবা। দেখো এটা কত হচ্ছে? 500। আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত? 1000 থেকে 1100। তাহলে টোটাল কত হচ্ছে? 1500 থেকে 1600 ml, তাই কি না? ডেফিনেশন এখান থেকে এত অব্দি। টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান এক্সপায়ার আফটার এ নর্মাল ইন্সপিরেশন, মানে তোমার ব্রিদিং আউট করার টোটাল ক্যাপাসিটি কত। ক্লিয়ার এইটুকুনি? চলে আসো ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। ফাংশনাল রেসিডুয়াল ভলিউম মানে হচ্ছে, এবার তোমাকে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম
আর রেসিডুয়াল ভলিউম, এই দুটোকে প্লাস করতে হবে। রেসিডুয়াল ভলিউম মানে আমি একটু আগেই বললাম, ব্রিদিং ইন করার পরেও তোমার লাংসে যতটা এয়ার থেকেই যায়, হ্যাঁ কি না, এটাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটির ডেফিনিশনটাকে দেখো, ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেইন ইন দ্য লাংস আফটার নর্মাল এক্সপিরেশন। নর্মাল এক্সপিরেশন করে শ্বাস ছেড়ে দেওয়ার পরেও তোমার লাংসে কতটা এয়ার থেকে যাচ্ছে, তাহলে ইআরভি প্লাস আরভি। তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম কত ছিল? 1000 থেকে 1100, তাই কি না? আর রেসিডুয়াল ভলিউম কত ছিল? 1100 থেকে 1200, দেখবা ভ্যালুগুলা। তাহলে টোটাল করলে কত হচ্ছে? 2100 থেকে 2300 ml। ভালো করে কিন্তু ডেফিনেশন গুলো মুখস্থ করো, হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসো ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে কি? এই যে দেখে নাও, আগে ডেফিনেশনটা বোঝো। The maximum volume of air a person can breathe in after a forced expiration, মানে তোমার লাংসে টোটাল কত এয়ার আটবে। ফোর্সফুলি একেবারে পুরো এয়ার ঢুকিয়ে নেওয়ার পরে তোমার লাংসে টোটাল একেবারে কতটা এয়ার আটবে। তার মানে তুমি এখানে কি অ্যাড করবা? এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে ফোর্সফুলি আগে সব হাওয়া বের করে দিলাম, কি বোঝা গেল? তারপরে টাইডাল ভলিউম মানে একবার নর্মাল ব্রিথ করলাম, তারপরে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে ফোর্সফুলি এয়ার ঢোকালাম। আমার কথাটা বোঝো, আগে তুমি হাওয়া বের করে দিলাম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তারপরে তুমি নর্মাল ব্রিদিং করলা, টাইডাল ভলিউম, তারপরে তুমি ফোর্সফুলি ব্রিদিং ইন করলা মানে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। টোটাল তিনটাকে অ্যাড করতে হবে। তাহলে এই ভ্যালুগুলোকে যদি অ্যাড করো, তাহলে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে 1000 থেকে 1100, টাইডাল ভলিউম হচ্ছে 500, আর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে 2500 থেকে 3000। টোটাল সবগুলোকে অ্যাড করলে দেখবা 4000 থেকে 4600 হচ্ছে এমএল। এটা হচ্ছে তোমার টোটাল লাংসের একেবারে ব্রিদিং ইন করার ক্যাপাসিটি। এবার চলে আসো টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি বের করার সময় তোমাকে সব প্লাস করে দিতে হবে, মানে টোটাল ভলিউম অফ এয়ার অ্যাকোমোডেটেড ইন দ্য লাংস অ্যাট দ্য এন্ড অফ এ ফোর্সড ইন্সপিরেশন। এই যে দেখো, তুমি ফোর্সফুলি ইন্সপিরেশন করলা মানে সব হাওয়া বের করে দিলা, মানে ইআরভি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তারপরে তুমি নর্মাল ব্রিদিং করলা মানে হয়ে গেল টাইডাল ভলিউম, হ্যাঁ কি না? তারপরে তুমি কি করলা? ফোর্সফুলি ব্রিদিং ইন করলা মানে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আবার তোমার লাংসে আগের থেকেও কিছুটা হাওয়া আগের থেকেও আছে মানে কি রেসিডুয়াল ভলিউম, সব অ্যাড করে দিবা। তাহলে তুমি পেয়ে যাবে তোমার টোটাল লাংসের ক্যাপাসিটি কত। বুঝা গেল এটা? এবার আমাকে একটা জিনিস বলো তো, টাইডাল ভলিউম আর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই দুটাকে প্লাস করলে কোন ক্যাপাসিটি পাওয়া যায়? টিভি প্লাস আইআরভি। বলো তো, টিভি প্লাস আইআরভি অ্যাড করলে কি পাওয়া যায়? এক্সপিরেটরি ক্যাপাসিটি। তো টিভি প্লাস আইআরভি এর জায়গায় আমি আইসি লিখতে পারি, ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এই যে আরভি আরভি রাখলাম, ইআরভি ইআরভি রাখলাম, কিন্তু টিভি প্লাস আইআরভি প্লাস করলে আমি আইসিও লিখে দিলাম। এটাও আর একটা ফর্মুলা। এমনি ফর্মুলা তো এগুলা প্লাস করে তো হবেই, কি বোঝা গেল? কিন্তু আবার টিভি প্লাস আইআরভি করলে এখনই দেখালাম, টিভি প্লাস, কোথায় গেল, টিভি প্লাস আইআরভি করলে কি পাওয়া যায়? ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে টিভি প্লাস আইআরভি এর জায়গায় আমি ইন্সপিরেটরি ক্যাপাসিটি লিখতেই পারি। বুঝা গেল? তাহলে এটাও আর একটা ফর্মুলা হয়। আচ্ছা, এবার দেখো তো, আহ হুম, এবার আমাকে একটা জিনিস বলো তো, স্যার আমি স্যার আমি রেসিডিউয়াল ভলিউমই রাখলাম, ঠিক আছে, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমই রাখলাম, ঠিক আছে, কিন্তু আমি যদি ইআরভি আর টিভি অ্যাড করি তাহলে কি পাবো? আহ ইআরভি আর, সরি এটা না তো, এর উপরেরটা, ইআরভি আর টিভি অ্যাড করলে কি পাবো? ইসি। তাহলে বলো তো, ইআরভি প্লাস টিভির জায়গায় আমি ইসিও লিখতে পারি। তাহলে এটাও আর একটা ফর্মুলা হবে, কি বোঝা গেল? তাহলে এটাও ইকুয়াল টু দিয়ে এটাও লিখে রাখো।
আরভি প্লাস ইভি, সরি, আরভি প্লাস ইসি প্লাস আইআরভি, এটাও আর একটা ফর্মুলা হয়। এবার, আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, আমি আরভি কে আরভি রাখলাম, কিন্তু এক্সপিরেটরি ক্যাপাসিটি আর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এই দুটাকে অ্যাড করলে কি পাওয়া যায়, ইসি আর আইআরভি কে অ্যাড করলে কি পাওয়া যায়? দেখো তো এখানে কোথায় যেন বললাম, ইসি আর আইআরভি, হ্যাঁ এই যে দেখো, ভাইটাল ক্যাপাসিটি পাওয়া যায়। এই যে দেখো তো, ইআরভি প্লাস টিভি মানে কি, না না, ইআরভি প্লাস টিভি, ইআরভি প্লাস টিভি মানে ইসি, তাহলে ইসি আর আইআরভি সব অ্যাড করে দাও, ইসি প্লাস আইআরভি সব অ্যাড করে দাও। আবার বুঝতে পারলো না? ইআরভি প্লাস টিভি মানে কি, ইআরভি প্লাস টিভি মানে কি, ইসি, তাহলে আবার ইআরভি প্লাস টিভি প্লাস আইআরভি সব একসাথে, বা ইসি প্লাস আইআরভি টোটাল একসাথে কি পাওয়া যায়, ভাইটাল ক্যাপাসিটি। তাহলে আমি ইসি প্লাস আইআরভি ইকুয়াল টু ভিসি লিখতে পারি, এটাও আর একটা ফর্মুলা হয়। ডান। যাই হোক, সে যেটাই হোক না কেন, টোটাল করলে দেখবা 5100 থেকে 5800 হচ্ছে। 5100 থেকে 5800। হুম, 5100 থেকে 5800, কি ডান তো? সে পরের ফর্মুলা গুলা আমার ভিডিওটা দেখে পরে দেখে নিও, না বুঝতে পারলে পরে ক্লাসে জিজ্ঞাসা করো, কোনো ব্যাপার না। প্রথমে চলে আসি আমরা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এক্সচেঞ্জ অফ গ্যাসেস, স্যার কোথায় কোথায় গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, আগে ওটা জানতে হবে, তাহলেই তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা ছবি ড্র করছি, ওটা আমি ওয়ান টাইম ড্র করব, তারপরে আর ড্র করব না, হ্যাঁ, পরে তোমাদেরকে কিন্তু ওটা এমনি বুঝে নিতে হবে। মনে করো এটা হচ্ছে লাংস, এবার এখানে আছে মনে করো তোমার টিস্যু বা সেল, বডির সেল, এই লাংস থেকে সেল অব্দি অক্সিজেন পৌঁছায় দিতে হবে, ঠিক আছে। এবার এইখানে মাঝখানে আছে মনে করো তোমার হার্ট, এই ডবল টি আর লিখলাম, এইখানে আছে তোমার হার্ট। এবার বলো তো, তোমাদেরকে আগের দিন আমি শিখিয়েছি লাংসের ভিতরে এরকম ছোট ছোট ব্যাগ লাইক স্ট্রাকচার অ্যালভিওলাই থাকে, হ্যাঁ কি না? তাহলে এটা হয়ে গেল তোমার, বইতে আছে, এটা আঁকানোর দরকার নাই, অ্যালভিওলাই, হ্যাঁ কি না? এবারে অ্যালভিওলাই ভাস্কুলারাইজ হয় মানে মনে আছে, ভাস্কুলারাইজ মানে ব্লাড ক্যাপিলারি কানেকশন থাকে, হ্যাঁ কি না? তো মনে করো এইটা হচ্ছে একটা ব্লাড ক্যাপিলারি, এটা পাবো হচ্ছে ব্লাড ক্যাপিলারি, এই ব্লাড ক্যাপিলারি গুলো জয়েন হয়ে ভেইন হয়ে হার্টে ঢুকে, বুঝলা? তারপরে হার্ট থেকে আর্টারি হয়ে সেলে পৌঁছায়, হার্ট থেকে এগুলো আর্টারি হয়ে কোথায় পৌঁছায়, এই সেলে পৌঁছাচ্ছে, তারপরে সেল থেকে আবার ভেইন হয়ে হার্টে পৌঁছায়, সেল থেকে আবার ভেইন হয়ে হার্টে পৌঁছায়, হার্ট থেকে আবার আর্টারি হয়ে লাংসে পৌঁছায়, এরকম ভাবে জিনিসটা বোঝে। যেটা হার্টে ঢুকছে, যেটা হার্টে ঢুকছে তাকে বলে ভেইন, বুঝলা? যেটা হার্টে ঢুকছে সেটাকে বলে কি, ভেইন। আর যেটা হার্ট থেকে বেরোচ্ছে তাকে কি বলে, আর্টারি। আমি বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশনে এগুলো আর্টারি ভেইন ক্যাপিলারি ভালো করে বুঝাই দিব। এখান থেকে হার্ট থেকে বেরোচ্ছে মানে এটাও একটা
আর্টারি। লাংসের সাথে কানেকশন আছে মানে এটা পালমোনারি ভেইন আর পালমোনারি আর্টারি। এগুলো এখানে লাগবে না, যদিও এমনি বলে দিচ্ছি, যাই হোক। আর এগুলো নর্মাল ভেইন আর নর্মাল আর্টারি। হ্যাঁ, তো যখন এই যে আমরা অক্সিজেন এয়ার কে নিলাম, তো মানে ধরে নাও অক্সিজেন কে নিলাম, এবার অক্সিজেন ব্লাডে মিশলো, ব্লাডে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে অ্যাড হয়ে গেল, জানো তো? হিমোগ্লোবিন ওই অক্সিজেনকে ক্যারি করে হার্টে নিয়ে আসলো, হার্ট ওই অক্সিজেনেটেড ব্লাডকে সেলে সাপ্লাই দিল। এবার এখান থেকে অক্সিজেন ঢুকে যাবে সেলে, অক্সিজেনটা সেলের মধ্যে ইউজ হবে, ওই কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ওই কার্বন ডাই অক্সাইডটা চলে যাবে ব্লাডে, তারপরে এই কার্বন ডাই অক্সাইড আবার আসবে হার্টে, হার্ট এই কার্বন ডাই অক্সাইডকে পাঠিয়ে দিবে লাংসে, বুঝা যাচ্ছে? তারপরে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইতে চলে যাবে, তারপরে ওটা ব্রিদিং আউট করে বের করে দেবে। এই হচ্ছে মেকানিজম। তাহলে এক্সচেঞ্জটা কোন কোন জায়গায় হচ্ছে আমাকে বোঝাও। গ্যাসিয়াস এক্সচেঞ্জ এক হচ্ছে এই জায়গাটায়, আর এক হচ্ছে এই জায়গাটায়। ইয়েস অর নো বলো। একটা হচ্ছে অ্যালভিওলাইতে, একটা হচ্ছে এই যে অ্যালভিওলাই টু ব্লাড, হ্যাঁ কি না, আর ব্লাড টু অ্যালভিওলাই, অ্যালভিওলাই টু ব্লাড, ব্লাড টু অ্যালভিওলাই। আর একটা হচ্ছে ব্লাড টু সেল, সেল টু সেল টু ব্লাড, একটা ব্লাড টু সেল, সেল টু ব্লাড। তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়ার দুটা সাইট, একটা হয়ে গেল এই জায়গাটা, বুঝা যাচ্ছে, আর একটা হয়ে গেল এই জায়গাটা। এই দুই জায়গায় মেনলি গ্যাসিয়াস সেকশনটা হয়। আর এই গ্যাসিয়াস সেকশনটা টোটালি প্রেসারেরই খেলা, বুঝতে পারলা? এই ছবিটা কিন্তু আমি আর ড্র করবো না, এটা মনে থাকবে তো এটা। চলো, তাহলে এখানে দেখো, এখানে লেখা আছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এক্সচেঞ্জ অফ গ্যাসেস যেটা বুঝালাম এটাই লেখা আছে এখন, যে alveoli are the primary sites of exchange of gas. আবার exchange of gas also occur between blood and tissue, টিস্যু মানে সেল লম্বা, ঠিক আছে? আর কোন প্রসেসে হয় তোমাকে জানতে হবে, সিম্পল ডিফিউশন প্রসেসে হয়। টোটালটাই কিসের খেলা বললাম? প্রেসারের খেলা। প্রেসার বা কনসেন্ট্রেশন একই ব্যাপার, প্রেসার আর কনসেন্ট্রেশনের খেলা। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, এবার চলে আসো যে স্যার আর কোন কোন জিনিসের উপরে ডিফিউশন মানে এক্সচেঞ্জটা তাড়াতাড়ি বা ধীরে 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 হবে। এক নম্বর হচ্ছে সলিবিলিটি অফ গ্যাস, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে থিকনেস অফ দ্য মেমব্রেন, দুই নাম্বার। এই এই দুইটা জিনিসও কিন্তু রেট অফ ডিফিউশনের উপরে ডিপেন্ড করে। মানে আমাকে বলো হচ্ছে, শালা শুয়োরের বাচ্চা। এবার মনে করো, এটা রেকর্ডিং এ চলে আসলো না। অ্যালভিওলাই এর ওয়ালটা যদি খুবই মোটা হয় তাহলে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ ভালো করে হতে পারবে? বলো বলো বলো। তার মানে থিকনেস অফ দ্য মেমব্রেন একটা বড় ফ্যাক্টর, নাকি না? এটা একটা বড় ফ্যাক্টর। দুই নম্বর হচ্ছে, জানো ব্লাডের সাথে অক্সিজেন ভালো মিশতে পারে, নাকি ব্লাডের সাথে, এই যে সেল থেকে বোঝাচ্ছি, এটা মনে করো সেল, সেল থেকে কার্বন ডাই অক্সাইড ব্লাডের সাথে মিশছে, বলতে পারো ব্লাডের সাথে কে ভালো মিশতে পারে, অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড ব্লাডের মধ্যে বেশি সলিউবল। তাই দেখো সলিবিলিটি অফ দ্য গ্যাস, বুঝলা? তো এই দুটা জিনিস এটা শিখে যাবে, আপনি একটু পরেই বুঝাবো। সলিবিলিটি অফ দ্য গ্যাস আর থিকনেস অফ দ্য মেমব্রেন, এই দুটো জিনিসও কিন্তু এফেক্ট করে কি, রেট অফ ডিফিউশন, কোন গ্যাসটা তাড়াতাড়ি ডিফিউজ হবে আর কোন গ্যাসটা ধীরে ধীরে হবে। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে টোটালটাই কিসের খেলা বললাম? আমি বললাম প্রেসারের খেলা। এবার তোমাকে এই ছবিটা দেখে একবার বুঝাই দিই কি কি আছে। অ্যাটমসফিয়ারিক, অ্যালভিওলাই, ব্লাড, টিস্যু। আচ্ছা, এই ছবিটা বইতেও আছে যদিও, এই যে দেখো বইতেও আছে এই ছবিটা। হ্যাঁ, উম তোমাকে আগে বুঝাই দিই, আমি হচ্ছে প্রেসারের ব্যাপারটা আগে বুঝাই দিই। প্রেসার মানে হচ্ছে, এইখানে দেখো, প্রেসার কন্ট্রিবিউটেড বাই ইন্ডিভিজুয়াল গ্যাস ইন এ মিক্সচার অফ গ্যাস।
ইজ কল্ড পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার মানে হচ্ছে, এই যে ধরে নাও এই জায়গাটায় মনে করো অনেক গ্যাসের মিক্সচার আছে, তার মধ্যে অক্সিজেনও আছে, কার্বন ডাই অক্সাইডও আছে, নাইট্রোজেনও আছে, হাইড্রোজেনও আছে, অনেক গ্যাস আছে। তুমি এখানে যদি একটা ইন্ডিভিজুয়াল গ্যাসকে ধরে নাও অক্সিজেন বা শুধু কার্বন ডাই অক্সাইডকে ধরে নাও, তাহলে ইন্ডিভিজুয়াল গ্যাসের প্রেসারকে বলা হয় পার্শিয়াল প্রেসার। যদি অক্সিজেনের পার্শিয়াল প্রেসারকে দেখাতে চাও তাহলে PO2 দিয়ে ডিনোট করতে হয়। আর যদি কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসারকে বোঝাতে হয় তাহলে PCO2 দিয়ে ডিনোট করতে হয়। এটুকুনি ক্লিয়ার? আচ্ছা, এইবার তুমি আগে চার্টটা বোঝো। আমরা দুটো গ্যাস নিয়ে এখন খেলবো, হ্যাঁ। একটা গ্যাস হচ্ছে অক্সিজেন, একটা গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমাকে বলো, অ্যাটমসফিয়ারেও এই দুটো গ্যাস আছে, ইয়েস অর নো? অ্যাটমসফিয়ারে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হচ্ছে 159 mmHg। এই যে দেখে নাও mmHg, mmHg মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার ইউনিট, হ্যাঁ কি না? অ্যাটমসফিয়ারে অক্সিজেনের প্রেসার কত? 159 mmHg। কিন্তু অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইড বেশি অত থাকে না, তাই কার্বন ডাই অক্সাইডের প্রেসার অ্যাটমসফিয়ারে অনেক কম, 0.3 mmHg। হলো? আচ্ছা, এবার তোমাদের অ্যালভিওলাই মনে আছে? অ্যালভিওলাই, অ্যালভিওলাই এর মধ্যে অক্সিজেনের প্রেসার দেখো কত? 104 mmHg। কিন্তু কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত? 40 mmHg। হলো? আচ্ছা, এবার ব্লাডের মধ্যেও তো অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড থাকে, হ্যাঁ কি না? কিন্তু ব্লাডের মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড বেশি থাকে তাহলে বলে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে কার্বন ডাই অক্সাইড বেশি মানে কার্বন ডাই অক্সাইডের প্রেসারটা দেখো বেশি, অক্সিজেনের প্রেসারটা দেখো কম, হ্যাঁ কি না? আর অক্সিজেনেটেড ব্লাড মানে অক্সিজেন বেশি, দেখো অক্সিজেনের প্রেসারটা এখানে বেশি, কার্বন ডাই অক্সাইডের প্রেসারটা এখানে কম। আবার সেলের মধ্যেও অক্সিজেন কার্বন ডাই অক্সাইড থাকে, হ্যাঁ কি না? সেলের মধ্যে সব সময় অক্সিজেন দেখবা কম থাকবে, কার্বন ডাই অক্সাইড সব সময় বেশি থাকবে। এই ভ্যালু গুলো ভালো করে মাথায় রাখবা। ডান? আচ্ছা, এবার তোমরা এই ছবিটা ভালো করে দেখবা। এই যে তোমরা এই ছবিটা দেখো, আমি এই ছবিটারই একটা কপি এখানে বানাচ্ছি। মনে করো এখানে, এটা মনে করো অ্যালভিওলাই, এটা মনে করো ব্লাড ক্যাপিলারি, এখান থেকে হার্ট হয়ে সেলে যাচ্ছে, আবার সেল থেকে হার্ট হয়ে ক্যাপিলারিতে যাচ্ছে। জায়গাটা ছোট হয়ে গেল, জায়গাটা ছোট হয়ে গেল রে। হার্ট এখানে এমনি বক্স করে দেখাই দিই, হ্যাঁ। হার্ট আঁকানোর মতো টাইম নাই। জায়গাটা ছোট হয়ে যাচ্ছে কেন রে ভাই? তাড়াতাড়ি কর না রে ভাই, তাড়াতাড়ি কর। এতটা জায়গা লাগবে না। মানে মনে করো হার্ট, এখানে মনে করো সেল আর টিস্যু আছে, হ্যাঁ। মানে এতটা জায়গা লাগবে আমার। এইবার হয়ে যাবে, হ্যাঁ। অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে এই টেবিলটা বাদ দাও, এই যে ফার্স্টের টেবিলটা বাদ দাও। আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারে অক্সিজেনের, অ্যাটমসফিয়ারিক এয়ারে অক্সিজেনের প্রেসার আর কার্বন ডাই অক্সাইডের প্রেসার দেখে লাভ নাই। আমাকে খালি ভ্যালুগুলো অ্যালভিওলাই, অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড, টিস্যু, এগুলো বলবা, হ্যাঁ। আমার মনে নাই কিন্তু, তোমরাই বলবা কিন্তু, হ্যাঁ। প্রথমে চলে আসো হচ্ছে, তুমি ইমাজিন করো এখানে ব্লাড আছে, এইখানেও এগুলোর মধ্যে ব্লাড আছে, এই জিনিসগুলোর মধ্যে ব্লাড আছে। এইটা মনে করো টিস্যু। ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে,
ব্লাডের মধ্যে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, অ্যালভিওলাইতে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তারপরে আর কোথায় লাগবে, আর কোথায়, ও টিস্যুর মধ্যে, টিস্যুর মধ্যেও কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে। তোমরা আমাকে বলবা প্রেসারের খেলাগুলো, হ্যাঁ খেলবো, চলো খেলা করি। তোমরা বলো আমাকে অ্যালভিওলাইতে অক্সিজেনের প্রেসার কত? হ্যাঁ, 104, 104। আর এখন ভাবো এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কত বলুন? হ্যাঁ, 40। এই যে দেখো 40। তাহলে এখানে প্রেসার হাই, এখানে প্রেসার লো, তাই তো? তাহলে হাই টু লো অক্সিজেন ঢুকে গেল। ঠিক, এই অক্সিজেনটা যাচ্ছে, যাচ্ছে। এটা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড, হ্যাঁ অক্সিজেন। এখন ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কি হয়ে গেল? অক্সিজেনেটেড হয়ে গেল। হয়ে অক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে, যাচ্ছে, যাচ্ছে। কোথায় গেল? টিস্যুতে গেল, হ্যাঁ কি না? তাহলে অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কত বললা জানো? 40, তাই তো? কিন্তু না না না, এটা অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে তো, এই ব্লাড আগে, ও এটা ডিঅক্সিজেনেটেড ছিল তো, তাহলে এখন এটা অক্সিজেনেটেড হয়ে গেল। ঠিক 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 ঠিক, একদম ঠিক। এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে কি হয়ে গেল? অক্সিজেনেটেড হয়ে গেল। ঠিক ঠিক ঠিক। হুম, অক্সিজেনেটেড কি করে হলো? এই যে অক্সিজেনটা ঢুকলো কি না, অক্সিজেনটা ঢোকাতে তুমি আগে ইমাজিন করো এখানে ব্লাডটা ডিঅক্সিজেনেটেড ছিল, ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কম, তাই তো? সেই জন্য হাই থেকে লো এর দিকে অক্সিজেন ঢুকে ব্লাডটাকে কি বানিয়ে দিল? অক্সিজেনেটেড বানিয়ে দিল। এই অক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে, 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 যাচ্ছে। অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কত? 95। আর টিস্যুর মধ্যে অক্সিজেনের প্রেসার কত? 40। তাহলে দেখো হাই প্রেসার এখানে, লো প্রেসার এখানে, তাহলে হাই টু লো, এখানে অক্সিজেন ঢুকে গেল। বোঝা গেল? এইবার আমাকে বলো, এখান থেকে যদি অক্সিজেন চলে আসে, তাহলে অক্সিজেনটা কমে গেল, তার মানে এটা এখন ডিঅক্সিজেনেটেড হয়ে গেল। ইয়েস অর নো? এবার ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত? 45। কিন্তু টিস্যুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে মিললো না, মিললো না, মিললো না। তাহলে এখনই এটাকে ডিঅক্সিজেনেটেড করলে চলবে না, এটাকে এখন অক্সিজেনেটেডই ভাবতে হবে। তাহলে অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত? অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত? 40। আর টিস্যুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত? 45। তাহলে ভিতরে হাই আর ব্লাডের মধ্যে লো, তাহলে হাই টু লো কার্বন ডাই অক্সাইড টিস্যু থেকে ব্লাডে চলে গেল, হলো? এটা হয়ে গেল এখন ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে, যাচ্ছে, হার্টে যাচ্ছে, হার্ট ওটাকে পাম্প করে পাঠায় দিল লাংসে। এখন কিন্তু এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, হ্যাঁ। ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত বলো? 45। আর অ্যালভিওলাইয়ের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত? 40। ঠিক করে বলছো তো? অ্যালভিওলাইয়ের মধ্যে 40 তো, তাহলে এখানে হাই, এখানে লো, তাহলে হাই টু লো এখান থেকে এখানে চলে গেল। কি বোঝা গেল ব্যাপারটা টোটালটা? তাহলে তোমাকে এখানে শুরুতে ধরে নিতে হবে ব্লাডটা অক্সিজেনেটেড ছিল, এই সরি সরি, এটা ডিঅক্সিজেনেটেড ছিল, হ্যাঁ ডিঅক্সিজেনেটেড ছিল এই অ্যালভিওলাইয়ের এই জায়গাটাতে, ঠিক। টিস্যুর এখানে ব্লাডটাকে ভাবতে হবে কি ছিল? অক্সিজেনেটেড ছিল। তাহলেই তোমার কাজ হয়ে যাবে। এখানে ডিঅক্সিজেনেটেড ছিল আর এখানে অক্সিজেনেটেড ছিল, তাহলে এগুলো মিলাতে পারবা, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের প্রেসার গুলো মিলাতে পারবা। না হলে কম বেশি মানে যদি না মিলে তাহলে ভিতরে ঢোকা বাইরে বেরোয়াটা কিন্তু হবে না। কি বুঝতে পারলে তো? পারবা তো? হুম। আমি মাঝখানে একটু গুলাই গেছিলাম ওই ডিঅক্সিজেনেটেড অক্সিজেনেটেড ব্যাপারটা। এখন এইটাই ট্রিক, তোমাকে ভাবতে হবে এই জায়গাটায় ডিঅক্সিজেনেটেড, এই জায়গাটায় অক্সিজেনেটেড, ব্যাস। দেখো এইটাই এখানে করা আছে। এই যে অ্যালভিওলাইতে অক্সিজেনের প্রেসার 104, দেখতে পাচ্ছো? অন্যদিকে অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কম, কত যেন ছিল? অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের প্রেসার কত ছিল? 95। তাহলে 104, 95, তাহলে হাই টু লো ঢুকে গেল। এবার এইটা গেল হার্টে, হার্ট থেকে গেল, উল্টা গেল।
ছিল 104, আর এখানে ডিঅক্সিজেনেটেড ভাবতে বললাম না, তাহলে বারবার গুলাই যাচ্ছে। এখানে 104, আর ডিঅক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেন কত? 40। ঠিক আছে, তাহলে 104 থেকে 40 একই ব্যাপার। তাহলে অক্সিজেন ভিতরে ঢুকলো, এই অক্সিজেনটা গেল হার্টে, হার্ট থেকে গেল টিস্যুতে। এবার অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেন কত? না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেন কত? 95। এই যে দেখো 95 লেখা আছে, কিন্তু টিস্যুর মধ্যে অক্সিজেন কত? 40। তাহলে 95 টু 40 হাইট হলো, ভিতরে ঢুকলো, হলো। এটা কিন্তু কোন ব্লাড ভাবতে হবে? অক্সিজেনেটেড ব্লাড। এবার অক্সিজেনেটেড ব্লাডে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত? 40। অক্সিজেনেটেড ব্লাডে কার্বন ডাই অক্সাইডের প্রেসার 40, এই যে দেখো 40 লেখা, হ্যাঁ কি না? কিন্তু টিস্যুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত? 45, এই যে দেখো এখানে লেখা আছে 45। তাহলে 45 টু 40 এইদিকে গেল, এই যে দেখো অ্যারোটা দেওয়া আছে। এই ব্লাডটা এবার হার্টে গেল, হার্ট থেকে তারপরে লাংসে গেল। এটা কিন্তু কি ব্লাড? অক্সিজেনেটেড ব্লাড, তাই তো? না, এখন এটা ডিঅক্সিজেনেটেড হয়ে গেল। যখন কার্বন ডাই অক্সাইড ঢুকে গেল তখন ওটা কি হয়ে গেল? ডিঅক্সিজেনেটেড হয়ে গেল। এবার ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত? 45। আর অ্যালভিওলাইয়ের মধ্যে কার্বন ডাই অক্সাইডের প্রেসার কত? 40। তাহলে 45 হাই, 40 লো, তাহলে হাই টু লো কার্বন ডাই অক্সাইড এখানে ঢুকে গেল। কি বোঝা গেল? চলো, তাহলে এই টোটালটা তোমরা এখন এই যে পার্শিয়াল প্রেসার এখান থেকে একটা ব্র্যাকেট করো, পার্শিয়াল প্রেসার এখান থেকে ব্র্যাকেট করে নিয়ে প্রথমে ব্র্যাকেটটা ক্লোজ করে এই অ্যালভিওলাই পর্যন্ত, তারপরে হচ্ছে এইখান থেকে O2 পর্যন্ত একটা ব্র্যাকেট করো। এই দাঁড়াও দাঁড়াও, O2 পর্যন্ত করার দরকার নাই, একেবারে তোমরা করে দাও। দ্যাট O2 কোথায় আছে? না না না, এই দ্যাট O2 পর্যন্ত করো। সেকেন্ড, এই যে এই O2 টা করো। এখানে একটা কথা লেখা আছে, হ্যাঁ। তোমাকে আগে একটু আগে আমি একটা জিনিস পড়ালাম না, দুটো ফ্যাক্টরের উপরে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ডিপেন্ড করে, একটা হচ্ছে থিকনেস অফ মেমব্রেন, আর একটা কি বললাম? সলিবিলিটি অফ গ্যাস। এইটা, এই ব্যাপারটা এই ব্র্যাকেটে লেখা আছে। কার সলিবিলিটি বেশি বলেছিলাম? কার্বন ডাই অক্সাইড। সলিবিলিটি অফ কার্বন ডাই অক্সাইড is 20 to 25 times higher than that of oxygen. The amount of carbon dioxide that can diffuse through the diffusion membrane per unit difference in partial pressure is much higher compared to that of oxygen. এটা একটা এক্সট্রা ফ্যাক্ট। কি বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসি হচ্ছে ডিফিউশন মেমব্রেন। হ্যাঁ, বলো ডিফিউশন মেমব্রেন। একটা তো, যদি আমি অ্যালভিওলাইয়ের এই জায়গাটা দেখি, এটা বুঝে নাও একটু ভালো করে, এটা বুঝতে পারবে না না বলে। যদি অ্যালভিওলাইয়ের মেমব্রেনটা বুঝি, তাহলে তোমাকে এই জিনিসটা এইভাবে ভাবতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে অ্যালভিওলাই, এই যে এই লেয়ারটা ভাবো হচ্ছে অ্যালভিওলাই, ঠিক আছে? অ্যালভিওলাইকে ঘিরে এটা কি আছে বলতো? ব্লাড ক্যাপিলারি। অ্যালভিওলাইয়ের এখানে যে অ্যালভিওলাইয়ের যে ওয়ালটা আছে, সেটা হচ্ছে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা সেল দিয়ে তৈরি। এই চ্যাপ্টা চ্যাপ্টা সেলগুলোকে বলা হয় স্কোয়ামাস এপিথেলিয়াম। ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা। আর ব্লাড ক্যাপিলারির যে ওয়ালের সেলগুলো দেখতে পাচ্ছ, ব্লাড ক্যাপিলারির ওয়ালের সেলগুলোকে বলে এন্ডোথেলিয়াম। ব্লাড ক্যাপিলারির সেলগুলোকে কি বলা হয়? এন্ডোথেলিয়াম। এই যে এন্ডোথেলিয়াম অফ অ্যালভিওলার ক্যাপিলারি। তাহলে এই দেখো, এইদিকে দেখাও, অ্যালভিওলাইয়ের মেমব্রেন হয়ে গেল 1 নাম্বার, ঠিক। ব্লাড ক্যাপিলারির মেমব্রেনটা হয়ে গেল 3 নাম্বার। স্যার একের পরে 3 কেন? কারণ দেখো, এই মেমব্রেন আর এই মেমব্রেনের মাঝখানেও আবার একটা জিনিস আছে, ওটার নাম কি দেওয়া আছে? বেসমেন্ট সাবস্টেন্স। তার মানে এটা হয়ে গেল তোমার 2 নাম্বার। বুঝা গেল? তাহলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডকে যদি পার আর পার হতে হয়, তাহলে কয়টা লেয়ারকে ক্রস করতে হবে? একটা, দুইটা, তিনটা। তিনটা লেয়ারকে ক্রস করে অক্সিজেনকে ঢুকতে হবে আর কার্বন ডাই অক্সাইডকে ডিফিউজ আউট হতে হবে। বুঝা গেল জিনিসটা? তাহলে একটা হয়ে গেল থিন স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভিওলাই, একটা হয়ে গেল এন্ডোথেলিয়াম অফ অ্যালভিওলাই ক্যাপিলারি, আর 3 নাম্বার হয়ে গেল বেসমেন্ট সাবস্টেন্স ইন বিটুইন দেম। এই যে বেসমেন্ট সাবস্টেন্স ইন বিটুইন দেম। কিন্তু দেখে মনে
আলোচনা দিয়ে মনে হচ্ছে যেন এটা অনেক মোটা, কিন্তু এটা অতটাও মোটা না। টোটাল থিকনেস ইজ মাচ লেস দ্যান এ মিলিমিটার, অনেক কম। তাহলে এইরকম এত পাতলা হওয়ার জন্য এটা কিসের জন্য ফেভারেবল বললাম বলো তো? অক্সিজেন ডিফিউজ ইন হওয়া আর কার্বন ডাই অক্সাইড ডিফিউজ আউট হওয়ার জন্য এটা খুবই আইডিয়াল। এটা যদি খুবই মোটা হতো, তবে এটা খুবই যদি মোটা হতো, তাহলে অক্সিজেন ঢোকা আর কার্বন ডাই অক্সাইড বের হওয়াটা অত ভালো করে হতে পারতো না। তাহলে এই যে 2 নাম্বার যে ফ্যাক্টরটা ছিল, কি ছিল 2 নাম্বার ফ্যাক্টর? একটা তো হচ্ছে সলিবিলিটি অফ গ্যাস, আর একটা কি বলেছিলাম? থিকনেস অফ দা মেমব্রেন। তাহলে থিকনেস অফ দা মেমব্রেনও ডিসকাশন হয়ে গেল। কি পারবা তো? এটা কিন্তু স্ট্রাকচারটা আসে কিন্তু খুব পরীক্ষায়, অনেক স্কুল পছন্দ করে এটাকে। নেক্সট চলে আসো হচ্ছে ট্রান্সপোর্ট অফ গ্যাস। ট্রান্সপোর্ট অফ গ্যাস বোঝার জন্য তোমাকে আগে এই চার্টটা বুঝতে হবে। ট্রান্সপোর্ট অফ গ্যাস বোঝার জন্য তোমাকে এই চার্টটা আগে বুঝতে হবে। খোলা আছে? খোলা আছে রে বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বললাম তোমার হচ্ছে এরপরে কখন ব্যাচ আছে? আমার পরপর আছে এখন, এখনই আর তাহলে আমাদের ব্যাপারটা এইভাবে বোঝো যে আমাদের বডিতে, মানে আমাদের বডিতে মেইনলি দুইটা গ্যাস ট্রান্সপোর্ট হয়, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই তো? ব্যাপারটা হচ্ছে যে এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইডকে কারা ক্যারি করে? কিছুটা ক্যারি করে রেড ব্লাড সেল, কিছুটা ক্যারি করে প্লাজমা। প্লাজমা আবার বোঝো তো? ব্লাডের ফ্লুইড পার্টটাকে, আরবিসি ডব্লিউবিসি বাদ দিয়ে যে ফ্লুইডটা থাকে ওটাকে বলে প্লাজমা। এবার প্রথমে আরবিসিটা বলে দিই। আরবিসি অক্সিজেনও ক্যারি করতে পারে, আরবিসি কার্বন ডাই অক্সাইডও ক্যারি করতে পারে। আবার প্লাজমা অক্সিজেন ক্যারি করতে পারে, আবার কার্বন ডাই অক্সাইডও ক্যারি করতে পারে, দুজনেই দুটো ক্যারি করতে পারে। এবার আমি তোমাকে এখানে কিছু ডেটা বোঝাচ্ছি। আরবিসি অক্সিজেন ক্যারি করে 97%, প্লাজমা অক্সিজেন ক্যারি করে 3%। তাহলে 97 + 3 টোটাল কত হয়ে গেল? 100%। হিসাবটা মিললো? অক্সিজেনের গল্প শেষ। আর একটা, না শেষ না, খালি একটা জিনিস বলতে হবে যে যখন অক্সিজেন আরবিসি দিয়ে ক্যারি হয়, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে কি না? হিমোগ্লোবিন আর অক্সিজেন একসাথে লেগে গিয়ে একটা কম্পাউন্ড বানায়, যেটার নাম অক্সি হিমোগ্লোবিন। ঠিক হয়ে গেল, অক্সিজেনের গল্প এবার এখানে শেষ। এবার আসা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডে একটু ঝামেলা আছে। কার্বন ডাই অক্সাইড আরবিসি দিয়ে ক্যারি হয়, কিন্তু মাত্র 20 to 25%। ঠিক আছে? কে ক্যারি করে? হিমোগ্লোবিনই ক্যারি করে। হিমোগ্লোবিন যখন কার্বন ডাই অক্সাইডের সাথে লাগে, তখন যে কম্পাউন্ডটা বানায় সেটার নাম কার্বামিনো হিমোগ্লোবিন। অক্সিজেন যখন যখন লাগে তখন কি বানায়? অক্সি হিমোগ্লোবিন। কিন্তু কার্বন ডাই অক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে লাগে তখন কি বানায়? কার্বামিনো হিমোগ্লোবিন। কিন্তু সেটা কত পার্সেন্ট? 20 to 25%। তাহলে ম্যাক্সিমাম কার্বন ডাই অক্সাইড কে ক্যারি করে বলো তো? প্লাজমা। ম্যাক্সিমাম কার্বন ডাই অক্সাইড প্লাজমা ক্যারি করে। প্লাজমা আবার কার্বন ডাই অক্সাইডকে ক্যারি করে দুটো ফর্মে, একটা হচ্ছে ডিজলভ স্টেটে, আর একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন স্টেটে। কি? হ্যাঁ, H2 হবে, সরি, ওটা ঠিক করে দিচ্ছি আমি। এবার ডিজলভ স্টেটে আর বাইকার্বনেট আয়ন স্টেটে বোঝো। ব্যাপারটা হচ্ছে যে প্লাজমার মধ্যে ওয়াটার আছে, হ্যাঁ কি না? এই ওয়াটারের সাথে যখন কার্বন ডাই অক্সাইড মিক্স হয়, তখন বাইকার্বনেট বানায়, H2CO3, আর কার্বনিক অ্যাসিড বানায়। এই ফর্মে ক্যারি করে 7%। এই যে H2CO3 ফর্মে ক্যারি করে কত পার্সেন্ট? 7%। কিন্তু অনেকটাই H2CO3 এরকম করে ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে গিয়ে HCO3- আর H+ হয়ে যায়। তাহলে দেখো H আর H হলো H2, দুটা H মিলে H2 হলো কি না? এই HCO3- ফর্মে
HCO3 মাইনাস, এখানে মাইনাস হবে। হ্যাঁ চলে আসো চলে আসো। ওর মধ্যে পাঠাবো কি না? হ্যাঁ পাঠিয়ে দেবো পাঠাও। HCO3 মাইনাস ফর্মে কত পার্সেন্ট ক্যারি হয়? 70%। কি ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার না হলে কিন্তু হবে না, এটা ঠিক করে ক্লিয়ার করে নাও, তারপরে আমি যাচ্ছি। তাহলে এখানে দেখো আমাকে একটা জিনিস বলো, ব্লাডের দুটো কম্পোনেন্ট, ইয়েস অর নো? একটা হয়ে গেল তোমার আরবিসি, একটা হয়ে গেল প্লাজমা। ক্লিয়ার এইটুকুনি? আরবিসিও অক্সিজেন ক্যারি করে, আরবিসিও কার্বন ডাই অক্সাইডও ক্যারি করে, প্লাজমাও অক্সিজেন ক্যারি করে, প্লাজমাও কার্বন ডাই অক্সাইডও ক্যারি করে। ঠিক? অক্সিজেনের হিসাবটা আগে আসি। আরবিসি অক্সিজেন ক্যারি করে কত পার্সেন্ট? 97%। প্লাজমা অক্সিজেন ক্যারি করে কত পার্সেন্ট? 3%। তাহলে 97 প্লাস 3 টোটাল 100% হয়ে গেল। ডান। কিন্তু কার্বন ডাই অক্সাইড আরবিসি ক্যারি করে 20 থেকে 25%। কিন্তু প্লাজমা আবার কার্বন ডাই অক্সাইড ক্যারি করে দুটো ফর্মে, একটা বললাম H2CO3 ফর্মে, আর একটা বললাম HCO3 মাইনাস ফর্মে। বোঝো কিন্তু এইটা হচ্ছে ডিজলভ স্টেট। এটা কি স্টেট বললাম? ডিজলভ। ডিজলভটা কিভাবে হলো? প্লাজমার মধ্যে ওয়াটার আছে কিনা, ওয়াটারের সাথে কার্বন ডাই অক্সাইড অ্যাড হয়ে বানালো H2CO3। তাহলে এই ডিজলভ স্টেটে কত পার্সেন্ট? আসো, ডিজলভ স্টেটে কত পার্সেন্ট ক্যারি করে? মাত্র 7%। কত পার্সেন্ট? 7%। আর বাইকার্বনেট আয়ন কিভাবে তৈরি হয়? এই H2CO3 আবার ভেঙে যায়, হয়ে গিয়ে বানায় H প্লাস আর HCO3 মাইনাস। এই HCO3 মাইনাস ফর্মে ক্যারি করে ম্যাক্সিমামটা কত? 70%। কত পার্সেন্ট? 70%। কি এইটুকুনি ক্লিয়ার হলো এবার? না হলে আবার পরে ভিডিওটা দেখতে হবে। সব আছে বইতে, দেখো এই যে এখানে দেখো, এই যে 97% অক্সিজেন কে ক্যারি করে বললাম? আরবিসি। রিমেইনিং 3% কে ক্যারি করে বললাম? প্লাজমা। অক্সিজেনের গল্পটা বলছি কিন্তু, হ্যাঁ, এখান থেকে এত অব্দি হয়ে গেল অক্সিজেন। তারপরে কার্বন ডাই অক্সাইড আরবিসি কত পার্সেন্ট ক্যারি করে বললাম? 20 থেকে 25%। 70% কিভাবে ক্যারি হয় বললাম? বাইকার্বনেট আয়ন হিসাবে। বাইকার্বনেট মানে যদি না বুঝতে পারো তাহলে HCO3 মাইনাস লিখে রাখো পাশে। বাইকার্বনেট আয়ন ফর্মে কত পার্সেন্ট? 70%। আর বাকি 7% কি কার্বন ডাই অক্সাইড কোন ফর্মে ক্যারি হয়? ডিজলভ ফর্মে। এবার ডিজলভ যদি না বুঝতে পারো তাহলে লেখো H2CO3 ফর্মে। এখান থেকে এত অব্দি। কি ডান? চলো নেক্সট দিন কন্টিনিউ।